আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কারফিউ জারি করে গণহত্যার মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন। সাক্ষ্য গ্রহণ শুরু হবে 10 ফেব্রুয়ারি। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বনশ্রীতে স্কুল ছাত্রী হত্যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলনের স্বীকারোক্তি। বাগেরহাট থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে র্যাব। জুলাই সনদ লঙ্ঘন করেছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালকের। লক্ষ্যভ্রষ্ট হয়েছে সংস্কারের চেষ্টা। বিশ্বকাপে ভারতে ভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি। আজই যোগাযোগ করা হতে পারে বিসিবির সাথে, বলছে এনডিটিভি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই আগস্টে চলমান আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তবে এই দিন ট্রাইব্যুনালের কাছে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন সালমান এফ রহমান ও আনিসুল হক। পরে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 10 ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে গণহত্যা চালাতে বেআইনিভাবে কারফিউ জারি করা হয়েছিল। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য জুনায়েদ আহমেদ পলককে পরামর্শ দেয় সালমান এফ রহমান। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ ও জনগণের জানমাল রক্ষায় কারফিউ দেওয়া হয়। কারফিউর হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন, যার টেলিফোনিক ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের শিশু হোজাইফার অবস্থা সংকটাপন্ন। আইসিইউতে ভর্তি শিশুটির এখনও জ্ঞান ফেরেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, গত রাতে 1 দফা অপারেশন করা হলেও হোজাইফার মাথার ভেতর থেকে গুলি বের করা যায়নি। টেকনাফের ওয়াইকাং ইউনিয়নের বাসিন্দারা জানায়, শনিবার রাত থেকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি শুরু হয়। রোববার সকালে গুলিবিদ্ধ হয় ওয়াইকাংয়ের হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী হোজাইফা সুলতানা আফনান। আহত হন আরও 2 জন। রোববার দুপুর থেকে সীমান্তের ওপারে গোলাগুলি থামলেও আতঙ্ক রয়েছে স্থানীয়দের মাঝে। নিরাপত্তার দাবিতে সকালে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বনশ্রীতে স্কুল ছাত্রী ফাতেমা হত্যায় প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে আটক হোটেল কর্মী মিলন। এর আগে বাগেরহাট সদর থেকে তাকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ফাতেমা আক্তার লিলিকে গলা কেটে হত্যা করা হয়। শনিবার রাতে বনশ্রীর বাসা থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর অজ্ঞাতনামা একাধিক ব্যক্তির নামে খিলগাঁও থানায় মামলা করে নিহতের পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিহত ফাতেমার বাবার মালিকানাধীন রেস্তোরাঁর কর্মচারী মিলনকে হত্যাকারী হিসেবে সন্দেহ করে পরিবার। মালিকের বাসায় খাবার খেতেন মিলন। সে নেশাগ্রস্ত ছিল বলেও জানায় ফাতেমার পরিবার। প্রায় গভীর রাতে বাসায় আসতে চাইলে বাধা দিতেন নিহত ফাতেমা। পরিবারের ধারণা, এই ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড। হত্যার পরপরই বাসা থেকে লুট হয়েছে নগদ 5 লাখ টাকা সহ 5 ভরি স্বর্ণালংকার। দিনাজপুরের চিরির বন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাত পরিচয়ে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার লক্ষ্মীতলা বানিয়াখালী এলাকায় ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকেও তা লঙ্ঘনের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। দুদক জবাবদিহিতা তৈরি করতে ব্যর্থ হয়েছে, এমন মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ কমিশন বাস্তবে পুলিশের ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করা না হলে এটি একটি ভালো আইন হতে পারত বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে, কিভাবে সেটাকে তারা উল্লঙ্ঘন করতে পারবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের অভ্যন্তরে ও সরকারের পেছনের ক্ষমতার ভিত্তি বিবেচনায় সংস্কার বাস্তবায়নের নামে অ্যাডহক ভিত্তিক বাছাই
করা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পিক অ্যান্ড চুজ করা হয়েছে, যার ফলে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে সংস্কার পরিপন্থী আইন বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী 1-2 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইইউ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। দেশ এগিয়ে নিতে স্থিতিশীলতা জরুরি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, দেশবাসীর মতো জামায়াতও সংস্কারের পক্ষে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা পাবে, থাকবে জবাবদিহির জায়গাও। গণমাধ্যম দলীয় মাধ্যম হবে না আশা প্রকাশ করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান জামায়াতের আমির। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত। আগামীকালকের ভিতরে সমাধান আসছে। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন। তারা 200 প্রতিনিধি দল পাঠাবেন। একটা সমাজের উন্নয়নের জন্য, এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং পক্ষ যদি আমরা খোলা মন নিয়ে একসাথে বসতে পারি, যে আগামী 5টা বছর দেশের স্থিতিশীলতার জন্য আমরা সর্বোচ্চ কী করতে পারি। 2 সপ্তাহ পার হলেও এখনও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রোববারও তেহরান, মাশহাদ, কেরমানশাহ ও মাজান্দারান সহ গুরুত্বপূর্ণ শহর এবং প্রদেশগুলোতে ছড়িয়েছে উত্তেজনা। অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। 15 দিনে আটক করা হয়েছে 10,500-এর বেশি বিক্ষোভকারীকে। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থা প্রায় 600 জনের মৃত্যুর কথা জানালেও একাধিক সূত্রের দাবি প্রাণহানি ছাড়িয়েছে 2000। 4 দিন ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। দেশজুড়ে চলমান ব্ল্যাকআউট উপেক্ষা করেই রোববার রাতে রাজধানী তেহরানের কেন্দ্রে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। নির্বাসিত ক্রাউন প্রিন্সের নামে স্লোগানে মুখরিত হয় রাজপথ। বিক্ষোভ হয় ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর মাশহাদেও। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান জুড়ে চলছে সরকার বিরোধী বিক্ষোভ, যেখানে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি প্রায় 600 জনে দাঁড়িয়েছে প্রাণহানির সংখ্যা, যদিও কোনো সূত্র বলছে 2000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় বাহিরেই ফেলে রাখা হচ্ছে মরদেহ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে, কাছ থেকে গুলি চালানোরও প্রমাণ রয়েছে। রাস্তায় বিক্ষোভকারীদের ওপর মিলিটারি গ্রেড অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এদিকে ইরানের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন মন্তব্য তার। আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়েছি। ইরানকে কঠিন জবাব দিতে সামরিক বাহিনীও প্রস্তুত রয়েছে। অভিযানের বিষয়ে আমরা প্রত্যয়ী।